এই অভিযোগ সম্পর্কে কি বলবেন? ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসি, কিন্তু আপনাকে যে ট্যাগ লাগানো হয়েছে সম্প্রতি সেটার সঙ্গে তো এটা খুব একটা যায় না। আমি তো শিবিরকে যত না বেশি চিনি, আমি আমার স্টুডেন্টদেরকে চিনি। একদম শেষ দিন পর্যন্ত শিক্ষকতার সঙ্গেই থাকবেন? এটা আমি কিন্তু 1 বছর আগে বলেছি। শৈশব কৈশোর সম্পর্কে যদি একটু জানতে চাই। হাই অ্যান্ড মাইটি কথা বলবো না, কারণগুলো সব হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল, ব্যক্তিকেন্দ্রিক। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি কথা রাখার মানুষ। এগুলো কি তাৎক্ষণিকভাবে হয়ে গেল, না আপনি বিষয়টা ওন করে যে পরিবর্তনের জন্যই আপনি নেমেছিলেন? আমার সামনে সেম জিনিসটা আমি ঘটতে দেখলাম। এরকম মানে ভূমিধস জয় আমরা যেটা বলি, তো এটা কিভাবে দেখবেন? ক্লাসে কি এরকম পুলিশি ভাব থাকে কিনা? নারী শিক্ষার্থী আর পুরুষ শিক্ষার্থী কাদের সংখ্যা বেশি থাকে? শাসন করা তারই সাজে সোহাগ করে যে। হ্যাঁ, আবদার করে, আমি আবদার রাখিও। এই আবদার যদি আমরা একটু করি। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি যত কথার এই পর্বের অতিথি বর্তমান সময়ের খুব আলোচিত একজন শিক্ষক, দায়িত্ব পালনে স্পষ্টভাষী। সেই কারণে ইতিমধ্যে আমরা যদি বলি তিনি একজন সেলিব্রিটি, খুব একটা ভুল করা হবে না। তার নাম শেহরিন আমিন ভূঁইয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। আমরা শুরুতেই পরিচিত হয়ে নেই অতিথির সঙ্গে। কেমন আছেন আপা আপনি? ভালো আছি, আসসালামু আলাইকুম। আপা, যেটি বলছিলাম যে আপনি দায়িত্ব পালনে খুব কঠোর এবং খুব স্পষ্টভাষী, এজন্য বলা চলে বর্তমান সময়ে খুব আলোচিত আপনি। কি ভুল বললাম কিনা? আলোচিত, সমালোচিত দুটাই। কেন সমালোচিত? সমালোচনা আসলে একটা আই থিঙ্ক ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসইনফরমেশনের কারণে। কারণ অনেকেই আমার দায়িত্বর জায়গাটা বুঝেনি। হ্যাঁ, অনেকেই মনে করেছে যে আমাকে আমি যে দায়িত্বে ছিলাম না সেই দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে থ্রু অনলাইন প্ল্যাটফর্মস। তো এর কারণে সমালোচিত। কিন্তু আলোচনার যেটুকু ভালো সেটা হচ্ছে যে আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমি অবশ্যই দায়িত্বরত যখন ছিলাম তখন স্ট্রিক্ট ছিলাম, এবং এটাই হওয়া উচিত। কারণ আমি যেই ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসি, সেটা আমাদের ক্যাম্পাসে বা আমি যেখানে চাকরি করছি সেখানে আমাদের জন্য খুব ভাইটাল একটা মোমেন্ট ছিল। সেখানে আমার রেসপন্সিবিলিটি আর ডিউটি জায়গায় কোনো ধরনের চুল পরিমাণ ডিসফাংশনালিটি হবে সেটা আমি চাচ্ছিলাম না। আপা, আমরা যাব আপনার দায়িত্ব পালন, আলোচনা, সমালোচনা সব বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি শুরুতে যেটি জানতে চাচ্ছি যে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কিছুদিন আগেও, এখন সেখানে আপনি শিক্ষকতা করছেন, এই অনুভূতিগুলো কেমন লাগে বিষয়টি? এক কথায় বললে সারিয়াল। বিকজ আমি আসলে কিছুদিন আগে না, আমি আমার পড়ালেখা শেষ করেছি 2013 সালে, আর রেজাল্ট দিয়েছে 14 সালে। তো লম্বা একটা সময় কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম না, এবং একটা সময় এমনও গিয়েছে যে আমি মনে করেছি হয়তো কখনো আমি ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হতে পারবো না, যেটা আমার একটা লাইফ লং ড্রিম ছিল। এবং ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে এবং যারা প্রথম সারির স্টুডেন্ট থাকে, তাদের সবার মধ্যে এই ধরনের একটা আশা কাজ করে যে কোনো এক সময় আমি আমার ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি হিসেবে ফিরে আসবো। তো আমি একটু লম্বা সময় পর্যন্ত আসতে পারিনি, যার কারণে আমার ধরে নিয়েছিলাম যে হয়তো আর কখনো ঢাকা ইউনিভার্সিটি আসা হবে না। বাট দেন এগেন 22 সালে আমি ঢাকা ইউনিভার্সিটিতে করতে পারি। আমাদের যে অভিজ্ঞতা যেটা দেখি, যারা লোক প্রশাসন নিয়ে পড়াশোনা করেন তাদের অধিকাংশ টার্গেট থাকে বিসিএস বা এরকম কোনো প্রশাসনিক জব করার জন্য। কিন্তু আপনি শিক্ষকতা করছেন, মানে শিক্ষক হিসেবে কতটুকু দিতে পারছেন কিনা, নাকি মনে হয় কখনো যে প্রশাসনে কাজ করলে নিজেকে আরো মেলে ধরতে পারতেন? এখানে অনেকগুলো প্রশ্ন। ফার্স্টে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি লোক প্রশাসনে পড়ে কেন প্রশাসনে গেলাম না, দ্যাট মিনস বিসিএস, সিভিল সার্ভিসেস। আমার বাবা একজন ব্যুরোক্র্যাট ছিলেন, তো সেই দিক থেকে চিন্তা করলে একটা সময় যে আমি চিন্তা করিনি যে আমি ব্যুরোক্র্যাট হব, তা না, ইচ্ছা ছিল। পরবর্তীতে বিসিএস আর দেওয়া হয়ে ওঠেনি। আর যেহেতু আমার রেজাল্ট অনেক ভালো ছিল, আমার বাবা বলেছেন যে বিসিএস না হলে তুমি, আমার ইচ্ছা যে তুমি ইউনিভার্সিটি প্রফেসর হবে। এবং আমি একটু ক্যালকুলেট করে দেখলাম যে বিসিএসে আসলে আমাকে ঢাকার বাইরে অনেক থাকতে হবে। অ্যান্ড আমি যেহেতু অনেক ছোট বয়সে বিয়ে করেছি, আমার বেবিও হয়ে গেছে, আমি চাকরি জীবনে ঢোকার আগেই, মানে ফুল ফ্লেজের। তো সব কিছু চিন্তা করে আমি মনে করছি না, আমি টিচিং প্রফেশনটাকে চুজ করতে চাই। আর কতটুকু আমি দিতে পেরেছি ঢাকা ইউনিভার্সিটিকে অ্যাজ আ ফ্যাকাল্টি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি হচ্ছে 3 বছর। এখন এই বছরটা হচ্ছে আমার 4th ইয়ার। 3 বছরে আমি যতটুক টিচার হিসেবে করা সম্ভব
আমার ডিপার্টমেন্টের জন্য করার চেষ্টা করেছি। বাকি এটার জাজমেন্ট করতে পারবে আমার কলিগস, আমার সিনিয়র্স এবং আমার স্টুডেন্টসরা। আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব, যতটা ডেডিকেশনের সাথে কাজ করা সম্ভব আমি করেছি। আর অ্যাডমিনিস্ট্রেশনে যাইনি বলে যে অ্যাডমিনিস্ট্রেশনে নেই তা কিন্তু ভুল, কারণ হয়তো আমার রিজিকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ছিল বলেই লাস্ট বছরে আমি অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের দায়িত্ব পাই, এবং সেটাও অ্যাডমিনিস্ট্রেশন একটা পার্ট। অ্যান্ড ধরেন ঢাকা ইউনিভার্সিটি পুলিশ, আমি পুলিশ ক্যাডারে গেলে যেরকম হতো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ওই ডিসিপ্লিন, সিকিউরিটি এই বিষয়গুলো দেখি। তো এটাও এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং আমি এনজয় করছি। এত কিছু দেখেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও আপনাকে দেখি, কিভাবে পারেন, ম্যানেজ করেন কিভাবে এগুলো? নাকি এটা কি বাধ্য হয়ে যেতে হয় সামাজিক কর্মকাণ্ডে, না নিজের ভিতর থেকে নিজের প্রেরণায় যান? আমি সবসময় খুব কালচারাল মাইন্ডেড ছিলাম। আমি নিজেই গান গেতাম একটা সময়, রবীন্দ্রসঙ্গীত। তারপরে আমি নাচ শিখেছি, ক্লাসিক্যাল, ছোট কম বেশি কবিতা আবৃত্তিও করেছি। তো সব কিছু মিলে কালচারের প্রতি আমার একটা আলাদা ধরনের টান কাজ করে। হ্যাঁ, তো আমি ইউনিভার্সিটি থাকা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবসময় কিন্তু আমি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করা এবং সেই প্রোগ্রামে নাচ গান করা, এগুলো আমি সবসময় করেছি। পরবর্তীতে যখন মানে টিচারের যে দায়িত্ব, হ্যাঁ, ফ্যাকাল্টি হিসাবে আমি তখন এগুলো অর্গানাইজ করার দায়িত্ব পেয়েছি। এবং যেহেতু আমার প্রায়র এক্সপিরিয়েন্স আছে, আমি খুব আনন্দ সহকারে করি। এগুলো আমার কাছে আলাদা করে কাজ মনে হয় না, এগুলো আমার জন্য অ্যাজ গুড অ্যাজ এন্টারটেইনমেন্ট, অ্যান্ড আমার জন্য আই এনজয় ডুইং ইট। অ্যান্ড আমি যখন দেখি যে আমার ছাত্রছাত্রীরা খুব ভালো পারফর্ম করছে, খুব ভালো গান গাচ্ছে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি হয়তো এখন আর নাচতে পারি না, কিন্তু আমি যখন আমার একটা স্টুডেন্ট স্টেজে উঠে নাচে, আমি সেটা দেখতে পছন্দ করি। তো এই ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা, এগুলো আমার জন্য ইটস নট অ্যাডেড বার্ডেন অন মি। আমি নিজ থেকেই পছন্দ করি বলেই আমি এঙ্গেজড হই। আপনি যে জিনিসগুলো পছন্দ করেন, আপনি ছোটবেলা থেকে গান শিখেছেন, নাচ শিখেছেন, এবং এখন সেগুলোকে আপনি পেট্রোনাইজ করছেন। কিন্তু আপনাকে যে ট্যাগ লাগানো হয়েছে সম্প্রতি যে রাজনৈতিক দলের সঙ্গে, সেটার সঙ্গে তো আমরা যতটুকু জানি সেটার সঙ্গে তো এটা খুব একটা যায় না। আসলে আমার মনে হয় সবাই আমাকে একটা অ্যানোমালি হিসেবে দেখে। আপনি যেটা বললেন যে আমাকে যে ট্যাগ দেওয়া হয়েছে তার সাথে আমি যাই না, ট্যাগ জিনিসটাই তো খারাপ। আমাকে ট্যাগ দেওয়াটা যে খুব একটা ঠিক কাজ হলো তাও না। আর এটা আসলে এক ধরনের পোলারাইজেশন ক্রিয়েট করার জন্যই মানুষকে ট্যাগ দেওয়া হয়, মানে তাকে স্টেরিওটাইপ করে একঘরে করে দেওয়া। এখন আমি হয়তো আমাকে যে ট্যাগটা দেওয়া হয়েছে, আই উইল বি ভেরি আপফ্রন্ট, আমাকে শিবির ম্যাডাম বা শিবিরের সাথে অ্যাসোসিয়েট করা হয়। আমি তো শিবিরকে যত না বেশি চিনি, আমি আমার স্টুডেন্টদেরকে চিনি যারা শিবির করেছে। আমার তো শিবিরের ওরিয়েন্টেশনটা বা এঙ্গেজমেন্টটা ইউনিভার্সিটি কেন্দ্রিক। তো আমি তো দেখেছি যে দে আর মাই স্টুডেন্টস, হ্যাঁ, আই হ্যাভ সিন দেম ফর ইয়ার্স নাও। সো ওদের অ্যাক্টিভিটিতে কখনো আমার মনে হয়নি যে এটা আমার পার্সোনাল লাইফস্টাইল বা প্রেফারেন্সের পরিপন্থী কিছু বা এনিথিং। তারা তাদেরটা প্র্যাকটিস করবে, আমি আমারটা করছি। আমি কি শিবির বলার কারণে শিবিরের মতন হয়ে গেলাম বা ওদের মতন লাইফস্টাইলে চলে যাচ্ছি? না, মানে এটা হচ্ছে পার্সোনাল চয়েসের বিষয়। এখন আমার পার্সোনাল লাইফস্টাইল ডিফারেন্ট হতে পারে, তার মানে এই না যে আমার সাথে যায় না এরকম আরেকজনের কে যখন আমি দেখব যে অ্যাপ্রিসিয়েট করা লাগবে, আমি অ্যাপ্রিসিয়েট করব না, সেটা হতে পারে না। মানে আমি অ্যাটলিস্ট এটা মনে করি না। আমি আমার জায়গায় ঠিক থাকবো, এবং আমাকে যে ট্যাগ দেওয়াটা এটা একটা ভুল কাজ। কারণ আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রী সবাই আমার কাছে সেম, আমি তাদের কাউকে দলীয় পরিচয়ে পরিচিত করতে চাই না, আমিও নিজে দলীয় কোনো পরিচয় নিতে চাই না। সেই দিক থেকে আমি একটা ফ্যাকাল্টি, ওরা সবাই স্টুডেন্টস, হ্যাঁ, আমি ওদেরকে ভালো বলবো, এটাই স্বাভাবিক। যেটি বলেছিলেন আপনি, যেটা খুব আলোচনার বিষয়, ইলেকশনের দিন, ডাকসু ইলেকশনের দিন আপনি একটা প্রার্থীকে বলেছিলেন যে সংগঠন এত ভালো একটা ছেলে তৈরি করে। না না, এটা ইলেকশনের সময় বলিনি, এটাও একটা ভুল। এটা আমি কিন্তু 1 বছর আগে বলেছি। হ্যাঁ, এটা এখন আবার নতুন করে রিসারফেস করছে, বিকজ এভরিথিং কিপস কামিং ব্যাক ওয়ান্স ইউ আর ভাইরাল। বাট এটা আমি ইলেকশনের সময় কিছু বলিনি। তাহলে এটাও একটা কনস্পিরেসির মতো আর কি, যে 1 বছর আগে একজনকে নিয়ে মন্তব্য, তখন কি আপনি মানে সে কোন দল করতো না করতো সেভাবেও নিশ্চয়ই আপনার অতটা জানা ছিল না, একটা ভালো ছেলে হিসেবেই চিনতেন তাকে, তাই কি বিষয়টা? এখনো ভালো ছেলে হিসেবেই চিনি। এবং আমি তখন যখন কমেন্ট করেছি, তখন হচ্ছে যে শিবির যখন ক্যাম্পাসে অগাস্টে তারা আইডেন্টিফাই করলো নিজেদেরকে, তখন আমি বলেছি যে আচ্ছা ও শিবির, তাহলে শিবির ভালো। ইলেকশনের সময় এটা হয়তো এসেছে,
এটাও আমি কখনো ইলেকশনের টাইমে আই ট্রাই টু বি ভেরি নিউট্রাল, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পোস্ট হোল্ড করি এবং আমি জানি যে জুলাইয়ে আমার রোলের কারণে আমার এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে। তো এনিথিং আই উইল সে উইল ইদার বি এগেইনস্ট সামওয়ান অর বি ফেভারিং সামওয়ান। আমি যেন এমন কিছু আমার দ্বারা না হয়, তাই আমি কিন্তু ইলেকশনের পুরো টাইমটা একদম নিরপেক্ষ এবং খুব সাইলেন্ট ছিলাম। আমি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছিলাম, নাথিং মোর। তাহলে যে কথাটি তখন বলেছিলেন 1 বছর আগে, এখনো কি সেই কথাতেই আছেন? জি, আমি ততদিন পর্যন্ত সেই কথাই অটল থাকবো, ততদিন পর্যন্ত না আমার চোখে আমার ছাত্ররা বা শিবির খারাপ কিছু করবে। এবং যদি কখনো মনে হয় যে আসলে ওরা যেটা করছে সেটা ভুল, তাদেরকে শুধরে দেওয়ার জন্য যদি কিছু বলা লাগে সেটাও আমি বলবো, সেই সাহস আমার আছে। শিক্ষকতা নিয়ে পরবর্তী কি পরিকল্পনা? একদম শেষ দিন পর্যন্ত শিক্ষকতার সঙ্গেই থাকবেন, না কখনো মনে হয় যে না এই প্রফেশনটা একটু চেঞ্জ করি? কারণ আমরা দেখেছি যে শিক্ষকতার থেকে অনেকে অনেক জায়গায় সরে গেছেন। জি, না আমার মনে হয় যে আমি লম্বা একটা সময় শিক্ষকতাতে থাকতে চাই। হ্যাঁ, যেহেতু আমি আমার চাকরিকে এনজয় করি, আমার কাছে মানে একটা কথা আছে না যে ডু হোয়াট ইউ লাভ অ্যান্ড দেন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক আ সিঙ্গল ডে। সো আমার আসলে সেই বিষয়টা যে আমি যেহেতু শিক্ষকতা পছন্দ করি, আই লাইক ইন্টারাক্টিং উইথ স্টুডেন্টস। ক্লাসরুমে যখন আমি ক্লাস নিই, আমার কাছে সেটা আসলে কোনো কষ্টকর বা কাজ করছি কষ্ট হচ্ছে এরকম মনে হয় না। সেই দিক থেকে আমি শিক্ষকতা কন্টিনিউ করব। কিন্তু আরও কিছু যদি পার্সু করা লাগে, ইচ্ছা হয়, সেগুলো হয়তো আমি করতে পারি, বলা যায় না। আপনার শৈশব কৈশোর সম্পর্কে যদি একটু জানতে চাই, কোথায় বড় হয়েছেন, পড়াশোনা এগুলো নিয়ে? আমি ঢাকায় বর্ন অ্যান্ড ব্রট আপ। আমি আমার স্কুল ছিল হচ্ছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ ভার্সন। সেখান থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স অ্যান্ড মাস্টার্স করি। পরবর্তীতে আমি সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে একটা সেকেন্ড মাস্টার্স করি। সামনের দিনে ইচ্ছা আছে আমি খুব শীঘ্রই পিএইচডি করতে চলে যাব, দেখা যাক। অনেককেই দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা আছে যে ভালো, বিশেষ করে ভালো স্টুডেন্ট আপনার মতো যারা ভালো রেজাল্ট করে গেছেন, তারা খুব একটা ফিরেন না। আপনি ফিরেছিলেন কেন? অনেকগুলো কারণ, এবং আমি অনেক হাই অ্যান্ড মাইটি কথা বলবো না। কারণগুলো সব হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল, ব্যক্তিকেন্দ্রিক। একটা হচ্ছে যে আমি 1920 সেশন ছিল আমার, সো আমি 2019-এ গিয়েছি। 2020-তে উই অল নো কোভিড হ্যাপেন্ড। তো তখন আসলে আমার ছেলেকে যেহেতু রেখে গিয়েছিলাম, আমার খুব অস্থির লাগছিল। যেদিন আমরা অনলাইনে শিফট হয়ে গেল আমার ইউনিভার্সিটি, আমি সেদিনই ডিসাইড করেছি যে আমি চলে আসবো। তো একটা সেমেস্টার আমি ওখানে করেছি ইউকেতে, একটা সেমেস্টার কিন্তু অনলাইনে হয়েছে কোভিডের কারণে, আমি চলে এসেছিলাম। সো বেসিক্যালি আমি ওখানে 6 মাসের একটা সেমেস্টার শেষ করতে পেরেছি, চলে এসেছি। আবার পরবর্তীতে থিসিসের জন্য গিয়েছিলাম। আর চলে আসা একটা কারণ হচ্ছে যে আমি একটা জায়গায় একটা বাইন্ডিংয়ের মধ্যে গিয়েছিলাম, তখন চাকরি করছিলাম, কথা দিয়ে গিয়েছিলাম লিখে যে আমি ফিরে আসব। তো আমি কথা রাখার মানুষ, তাই ফিরে এসেছি। হ্যাঁ। আচ্ছা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন শিক্ষকতা করছেন, জি, আবার দেশের বাইরেও পড়াশোনা করে এসছেন, আবার আরো উচ্চতর পড়াশোনা করার জন্য আরো যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো একসময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। জি, আবার বাইরেও অক্সফোর্ডের আসল চিত্র আপনি দেখে এসছেন। কি মনে হয় যদি তুলনামূলক একটু বিচার করি, আসলেও কি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়? আসলে কম্প্যারিজনে যাওয়া যায় না, কারণ আমরা যদি আমাদের দুইটা কান্ট্রি, লাইক আপনি ইউনাইটেড কিংডম চিন্তা করেন, বাংলাদেশ চিন্তা করেন, সোশিও ইকোনমিক, কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল, প্রত্যেকটা অ্যাসপেক্টে ডিফারেন্ট। হ্যাঁ, হিস্টোরিক্যাল, প্রত্যেকটা অ্যাসপেক্টে ডিফারেন্ট। সো কম্প্যারিজন ওভাবে করা যায় না। বাট আপনি যদি চিন্তা করেন যে পড়ালেখা বা ওভারঅল অ্যাম্বিয়েন্স কীরকম, আমি অক্সফোর্ডে যাইনি, কারণ আমি সোয়াসে পড়ালেখা, অক্সফোর্ডে না, আমি কেমব্রিজে হয়তো ঘুরতে গিয়েছি। কিন্তু সোয়াস যদি আমি চিন্তা করি, আমার কাছে মনে হচ্ছে যে আমার ইউনিভার্সিটিটা, যেখানে আমি পড়ালেখা করেছি, সেটার সাথে ঢাকা ইউনিভার্সিটির একটা মিল আছে, সেখানে স্টুডেন্টসরা অনেক পলিটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড অ্যাওয়্যার। সোয়াসেও সোয়াস ইউ ছিল, সোয়াস ইউনিয়ন, হ্যাঁ, স্টুডেন্টস ইউনিয়ন। অ্যান্ড ওদের স্টুডেন্ট ইউনিয়নটা অনেক স্টুডেন্ট ওরিয়েন্টেড ছিল। এবং আমার যে জিনিসটা ভালো লেগেছে, যেটা আমি মনে করি সামনের দিনে ঢাকা ইউনিভার্সিটিকে যদি আমার স্টুডেন্টস ইউনিয়নকে কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে, আমি হয়তো এটাই দিব, যে ওখানে আমি দেখে এসেছি যে স্টুডেন্ট ইউনিয়ন মানে তারা স্টুডেন্টদের ওভারঅল ভালো খারাপ তাদের উন্নয়নমূলক কাজ করত। আমার কোর্স চলাকালে তখন এমন হয়েছে যে একজন ফ্যাকাল্টিকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্যাবাটিক্যাল দিচ্ছিল না, ছুটি দিচ্ছিল না। তার জন্য ছাত্ররা ক্লাস বন্ধ করে দিয়েছে যে ওনাকে ছুটি দিতে হবে, আমাদের এই ফ্যাকাল্টি ছুটি চেয়েছে, উনি রাইটফুলি ছুটি পায়, কেন প্রশাসন ছুটি দিবে না? সো দেখেন, সব কিছু ক্যাম্পাস ভিত্তিক ছিল।
আমরা ঢাকা ইউনিভার্সিটি যে জিনিসটা এতদিন ধরে দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি যে স্টুডেন্ট পলিটিক্সটা সেটা আসলে ন্যাশনাল লেভেলের পলিটিক্সের সাথে অ্যাসোসিয়েট করে সেটা ক্যাম্পাস থেকে বের হয়ে যায়, তখন আর ক্যাম্পাসে কোনো উন্নয়ন করা সম্ভব হয় না। সামনের দিনে তাহলে আমার কাছে, আমার তরফ থেকে স্টুডেন্টস ইউনিয়ন ঢাকায় ডাকসু প্যানেলের কাছে যদি বলেন, আমার পরবর্তী যতগুলো ডাকসুই হবে আমার এক্সপেকটেশন এটাই যে তোমরা হ্যাঁ পলিটিক্স তোমরা করবে, ন্যাশনাল লেভেলে ইনশাল্লাহ গেলে করবে, কিন্তু যখন পাস আউট হয়ে যাবে তারপর তুমি ন্যাশনাল লেভেলে পলিটিক্স করো। তুমি যদি ডাকসুতে থাকো তাহলে তোমার অবশ্যই তোমার সকল ধরনের এফর্ট থাকা উচিত ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক। ঢাকা ইউনিভার্সিটিকে তোমার নিজের বিশ্ববিদ্যালয়কে আরও কীভাবে ভালো করা যায়, কীভাবে সেখানে সেটা র্যাঙ্কিংয়ে আরও উঠানো যায়, কীভাবে ওভারঅল ল অ্যান্ড অর্ডার অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড আরও নারী বান্ধব করা যায়, এগুলো জিনিসকে মাথায় রেখে আসলে স্টুডেন্ট ইউনিয়নগুলোকে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিরই আগানো উচিত। নট ন্যাশনাল পলিটিক্সের সাথে আমি দলীয় রাজনীতির সাথে অ্যাড হয়ে গেলাম, ওটা আমি ডিসকারেজ করব, করতে হলে বের হয়ে। রাইট। জি। 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনে আপনি খুব সক্রিয় ছিলেন এবং আমরা একটা ভিডিওতে দেখেছি যে আপনি আপনার ছাত্রদের বাঁচানোর জন্য কত সাহসী বা পদক্ষেপ নিয়েছেন, ভূমিকা রেখেছেন। এই বিষয়গুলো নিয়ে যদি একটু জানতে চাই, যে আন্দোলনে সক্রিয় হয়েছেন, তারপরে স্টুডেন্টদের বাঁচানোর জন্য আপনি ভূমিকা রেখেছেন, এগুলো কি তাৎক্ষণিকভাবে হয়ে গেল না আপনি বিষয়টা ওন করে যে পরিবর্তনের জন্যই আপনি নেমেছিলেন? আচ্ছা, এখানে একটু ব্যাকগ্রাউন্ডে তখনকার সময়টা দোজ ওয়্যার ডিফিকাল্ট টাইমস, টিমিউলটাস একটা টাইম। মানে আমরা মানে আমাদের কষ্ট লাগছিল যে ছাত্রদের সাথে এরকম হচ্ছে, কি করব, কি করা যায়। আমার মনে হয় সবারই মাথায় একই জিনিস ঘুরছিল যে আমার জায়গা থেকে আমি কিভাবে কি করতে পারি। আমার মনে আছে একটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যেখানে একটা ইয়াং ছেলে, আই থিঙ্ক বেশি হলে কলেজের হবে, হ্যাঁ, তাকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, ও বলছে প্লিজ আমাকে কেউ বাঁচান, প্লিজ আমাকে কেউ বাঁচান। এবং ওই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিল যে একটা মানুষ কি রাস্তায় নাই যে একটু দাঁড়াবে? তারপর মনে হচ্ছে আচ্ছা পুরুষ না হয় দাঁড়াতে চায় না, কারণ সাথে সাথে ডিটেন হয়ে যাবে, একটা মহিলা মা তো যে দাঁড়াতে পারে, কোনো একটা মহিলা যে কি দাঁড়াতে পারলো না, যে কেন? মানে ওই ভিডিওটা দেখে আমার খুব আফসোস হয়েছে। আল্লাহ কি রেখেছিল কপালে, আমি যখন 31 তারিখে মার্চ ফর জাস্টিসের জন্য গেলাম, আমার সামনে সেম জিনিসটা আমি ঘটতে দেখলাম। তো ওটা তো আসলে একটা হচ্ছে স্ক্রিনে দেখা, আপনার সামনে যখন ঘটে তখন ইটস এ লিটমাস টেস্ট যে আপনি ইন্টারভেন করবেন কি করবেন না। দেয়ার আর লট অফ থিংস অ্যাট স্টেক, আপনি কি করবেন তখন। আমার তখন আসলে মনে হয়েছে যে না, ওকে নিয়ে যাচ্ছে এটা অন্যায় হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি নিরীহ একটা ছাত্র, দুইটা ছাত্রী, ও কি বা থ্রেট টু দ্য পুলিশ অর টু হাইকোর্ট অর টু দ্য গভর্নমেন্ট ফর দ্যাট ম্যাটার। হ্যাঁ, আমি তখন ইন্টারভিন করেছি ওই জায়গা থেকে, যেটা আসলে অন্যায় হচ্ছে, এভাবে নিয়ে যাওয়া যায় না। নির্বাচনের আগে আমরা যারা নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন করেন তাদের দেখেছি যে নির্বাচনের অনেক সুন্দর সুন্দর কথা বলেন, আচরণও একটা সুন্দর মার্জিত ভাব থাকে, কিন্তু নির্বাচিত হওয়ার পর যখন তারা ক্ষমতায় যান, শুধু ডাকসু না, এটা জাতীয় পর্যায়ে আসলে আগের সঙ্গে পরের মিলটা পাওয়া যায় না। এইবারে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন, আপনার কি মনে হয় তাদের আগের যে আচরণ, আপনি নিজেও তাদের প্রশংসা করেছেন, মনে হয় কি এরা এই কন্টিনিউ করবে কিনা? আচ্ছা, ডাকসুটা হলোই মাত্র 9th সেপ্টেম্বর, রাইট? তাহলে এক মাসও এখনো কাটেনি, সো ইটস টু সুন টু সে এনিথিং। কিন্তু আমরা এই ছাত্রছাত্রীকে আসলে আপনারা যেভাবে দেখেন, আপনারা তাদেরকে দলীয় পরিচয় দিয়ে দেখেন। আমার কাছে তো আমি বারবার বলছি যে আমি তো ছাত্রছাত্রী হিসেবে দেখি, নাথিং চেঞ্জেস আমার কাছে, হ্যাঁ, সবাই স্টুডেন্ট। তো সেই দিক থেকে আমি মনে করি তারা তাদের এই বিগত 4 বছরে বা যেই সেমেস্টারে আছে সেই বিহেভিয়ার যদি ধরে রাখে তাহলে সামনের দিনেও তারা ধরে রাখবে, এটাই এক্সপেকটেশন। বাকি হ্যাঁ, এটা ঠিক যে ডাকসু প্যানেলটা আপনারা যদি জানেন যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, হ্যাঁ, এটা খুব ওরা সুন্দর করে ইনক্লুসিভ করে করার চেষ্টা করেছে, ইনক্লুসিভিটিকে তারা সামনে রেখেছে। আমার ওদের থেকে এক্সপেকটেশন যে সামনের দিনেও যেন তারা সেই ইনক্লুসিভিটিটাকে আপহোল্ড করতে পারে, এবং এটা একটা তাদের উপর বড় দায়িত্ব, কারণ 1 বছরের সময় অনেক তাড়াতাড়ি চলে যায়, হ্যাঁ, চোখের নিমিষে চলে যাবে। তারা অলরেডি কাজকর্ম শুরু করেছে, ভালো ভালো উন্নয়নমূলক কাজ। আমার মনে হয় যে তারা দে ডোন্ট নো যে তারা কত ইম্পর্টেন্ট একটা টাইম দিয়ে কাটাচ্ছে, কারণ অনেক বছর ডাকসু হয়নি। 2019-এর ডাকসুটা আসলে আমরা ওভাবে ক্রেডিবিলিটি দিতে পারি না, কিন্তু ঠিক আছে, ডাকসু অনেক বছর পরে হয়েছে, এটা একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করবে for Shibir, I think break the narrative that has been created against them by the prior government, আগের গভর্নমেন্টের। এটা তাদের নিজেকে প্রুভ করার একটা জায়গা। আরেকটা হচ্ছে যে
অনেক বছর পরে ডাকসু হওয়ার কারণে পরবর্তী ডাকসু যারাই আসবে প্যানেলগুলো, ধরেন 2026, 27, সবাইকে এদের সাথে বেঞ্চমার্কে স্টুডেন্টসরাই কম্পেয়ার করবে যে ওই প্যানেল কেমন ছিল, এই প্যানেল কেমন। তাহলে ওদের একটা দায়িত্ব ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে এতটাই ভালো হওয়া যে পরবর্তী কেউ আসলে তারা দে লুক আপ টু দেম, নট ডাউন অন দেম। সো এটা আসলে ওদের সামনের দিনে কঠিন পথ। আমি মনে করি যে তারা একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করার তাদের একটা সুযোগ এসেছে, এবং তাদের প্রতি যেই ধরনের ভয়, ভীতি, অ্যালিগেশন, অ্যাকিউজেশন, হোয়াট এভার ইউ সে, এটাকে ডিসপ্রুভ করার, ওটাকে রিজেক্ট করার একটা টাইম এসেছে, বা একটা সুযোগ সবসময় সবার কাছে আসে না। এই সুযোগটা তারা পেয়েছে, এটাকে ইউজ করবে তারা, আমি আশা করি। নির্বাচনে এই সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচন নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে, আপনি তো দায়িত্ব পালন করেছেন, এই অভিযোগ সম্পর্কে কি বলবেন? এই অভিযোগ সম্পর্কে আমার আসলে বলা লাগে না, কারণ আমি তো দায়িত্বে ছিলাম। আপনার দেখতে হবে যে স্টুডেন্টসরা কি বলছে। স্টুডেন্টসদের ফ্রম দি গ্রেটার ঢাকা ইউনিভার্সিটি জেনারেল স্টুডেন্টস যদি আপনি ধরেন, ওদের থেকে তো অ্যালিগেশন আসেনি, আমি যতটুকু জানি আসেনি। স্টুডেন্টসরা খুশি, এবং তারা যাদেরকে চেয়েছে তাদের ভয়েসটাই ট্রান্সলেটেড হয়েছে থ্রু দি ডাকসু ইলেকশন। সো এটা আসলে আমার মাই স্টুডেন্টস হ্যাভ স্পোকেন ফর দেমসেলভস। এখানে আসলে তার মানে আপনি শতভাগ সুন্দর ও সুষ্ঠু নির্বাচন বলবেন? আমার তরফ থেকে তো আমি তো আই ক্যান ভাউচ ফর মাই সেলফ, তাই না? তো আমি আমার সেন্টারে তো আমি জানি যে there was nothing anomaly বা কোনো ধরনের আনফেয়ার কিছু হচ্ছিল না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতানুগতিক রাজনীতি, জি, এটা এইভাবে যেভাবে চলছে, নিশ্চয়ই আপনি স্টুডেন্ট ছিলেন, এখন শিক্ষকতা করছেন, আপনি তো কাছ থেকে এই রাজনীতিগুলো দেখেছেন, চোখে পড়েছে, আপনি হয়তোবা জড়িত ছিলেন না। মনে হয় কি না যে এই রাজনীতির পরিবর্তন দরকার? দেখেন, ন্যাশনাল লেভেল যদি ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি থেকে শিক্ষাও না ইন্সপিরেশন নেয়, তাহলে ইট উইল বি এ ভেরি পজিটিভ সাইন। বিকজ ঢাকা ইউনিভার্সিটির এখনকার যে রাজনৈতিক পরিবেশ, পলিটিক্যাল পরিবেশ, সেটা কিন্তু অনেক অনেক চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্রার্থীরা, অনেক স্বতন্ত্র প্রার্থী এসেছে। তার মানে ও বুঝতে পারছে যে ওর একটা অ্যাকসেপ্টেন্স আছে, ওর কিছু করার জায়গা আছে। তার মানে এখন শুধু দলীয় পরিচিত হলেই যে নির্বাচনে ক্যান্ডিডেটসি নিব, থাকে না, একটা সময় ছিল যে আমি কোনো দল না করলে আমি ক্যান্ডিডেটসি নিয়ে আমি জানি যে আমার কোনো লাভ নাই। কিন্তু এখন কিন্তু না, এবার ডাকসু ইলেকশনে অনেক স্বতন্ত্র প্রার্থী ছিল। দ্যাট মিনস ইট স্পিকস ইন ভলিউম অ্যাবাউট দি জেনারেল কন্ডিশন অফ দি ইউনিভার্সিটি। সেদিক থেকে চিন্তা করলে আমি তো মনে করি যে ইট ইজ এ পজিটিভ সাইন। তারপরেও আমরা দেখেছি যে ডাকসু ক্যাম্পেইনিং চলাকালীন অনেক ধরনের ঘটনা ঘটেছে, যেগুলোর এগেনস্টে ক্যান্ডিডেটসরাই সোচ্চার ছিল। হয়তোবা তার রাইভালের সাথে কিছু একটা ঘটেছে, সেটাকে সে মিসইউজ না করে সে রাইভালের পাশে দাঁড়িয়েছে, তার কম্পিটিটরের পাশে দাঁড়িয়েছে। এটা তো খুবই পজিটিভ একটা সাইন। এই স্টুডেন্ট পলিটিক্সের যে সুন্দর একটা প্র্যাকটিস শুরু হলো ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশন দিয়ে, এটা সামনের দিকে আই থিঙ্ক ইট স্পিক্স ইন ভলিউম যে আমরা কী ধরনের পলিটিক্যাল লিডার্স পেতে যাচ্ছি, এবং মানুষ কী ধরনের, মানে এই স্টুডেন্টরাই তো ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে দ্য অ্যাডাল্ট সিটিজেন্স অফ দি কান্ট্রি। তার মানে মানুষও আসলে কী ধরনের পলিটিক্যাল লিডার্স চায়, এটা আসলে আই থিঙ্ক এই নির্বাচনে যারা জয়ী হলেন, এই স্বাধীনতার পর থেকে যদি বলি যে এরা প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল করতে পারে নাই, কোনো কর্মকাণ্ড চালাতে পারে নাই, এক প্রকার নিষিদ্ধই ছিল। কিন্তু মানে এই কয়দিনের মধ্যে মাত্র এক বছরের কর্মকাণ্ডে এরা যে জয়ী হলো, এরকম মানে ভূমিধস জয় আমরা যেটা বলি, তো এইটা কিভাবে দেখবেন? এটার মূল্যায়নটা কি আপনার কাছে? এখন আমার জায়গায় যদি কোনো স্টুডেন্ট বসতো, আপনাকে আরো ভালো মূল্যায়ন দিতে পারতো। আমি যেহেতু ভোটার না, আমি এটার মূল্যায়ন কি করব? কিন্তু নিশ্চয়ই তারা পেরেছে গত এক বছরে স্টুডেন্টদের আস্থার জায়গাটা ধরে রাখতে এবং আস্থার জায়গাটা মানে উইন করতে। যদি জয় না করতে পারতো স্টুডেন্টদের মন, তাহলে নিশ্চয়ই এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি হতো না। কখনো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন? সেটা এইখানে হোক ডাকসু পাইনি, জাতীয় পর্যায়ে হিলারিয়াস সব ইলেকশন তো হয়েছে আমাদের, যেগুলো প্রহসনের নির্বাচন, এইগুলো তো আমি যাইনি, কখনো ভোটও দেইনি। ডিজিটাল বৈষম্য বলে যে একটা কথা এবার শুনলাম, জি, এই বিষয়ে কি বলবেন আপনি? কারণ আমি একটু ন্যারো ডাউন করে নিচ্ছি। আপনি যদি বলেন যে দ্য ডিজিটাল হ্যারাসমেন্ট অর দ্য ডিজিটাল এই বিষয়টি আমি বলতে চাচ্ছি, এটা হয়েছে, এটা আমরা বেশি দেখেছি নারীদের ক্ষেত্রে। খুবই দুঃখজনক। নারী প্রার্থীদের ক্ষেত্রে ডিজিটালি যে ধরনের আজে বাজে মন্তব্য, যে ধরনের কন্টেন্ট,
সেগুলো তাদের মনোবল ভাঙার ক্ষেত্রে, তাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে, এবং সর্বোপরি তাদের ক্যান্ডিডেট হিসেবে তাদের ডিগনিফাইড যে জায়গাটা, সেই জায়গাটাকে আসলে মানে একটা অ্যাটাক করার মতন। তো এটা আমরা সামনের দিকে আমরা চাই না যে এরকম কিছু হবে। উই অ্যাজ দি অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ বিন ভেরি ভিজিলেন্ট যে এরকম কিছু হলেই আমরা সেটাকে অ্যাড্রেস করছি। ক্যান্ডিডেটসরাও করছিল, স্টুডেন্টরাও করছিল, কিন্তু এটা সামনের দিকে আসলে এটা একটা বাংলাদেশের ওভারঅল পরিস্থিতি হয়ে গিয়েছে। ডিজিটালি মেয়েদেরকে অ্যাবিউজ করা, হ্যাঁ, সেক্সুয়ালি হ্যারাস করা, অনলাইন হ্যারাসমেন্ট, এখান থেকে আসলে এটা একটা আলাদা ডিসকাশন, হ্যাঁ, যেটার ভিকটিম আমি নিজেও। আমরা জাতীয় পর্যায়ে নির্বাচন বা বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি, আমরা সাংবাদিক আমাদের সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়। আমরা দেখেছি সব জায়গায় ভোট কেন্দ্রে নারীর অংশগ্রহণটা কম। পরবর্তীতে যাই দেখানো হোক না কেন সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের চোখে কম পড়েছে পুরুষের তুলনায়। কিন্তু এইবার কিন্তু পর্যাপ্ত সংখ্যক নারী শিক্ষার্থীকে ভোট দিতে দেখেছি। কারণ কি বলে মনে করেন? You need to know who you're talking about, because you're talking about students. You're talking about Dhaka University students. এখানে নারীদেরকে আপনি তো সর্বোপরি বাংলাদেশে সকল নারী, মানে এরা তো এডুকেটেড মেয়েরা, তাই না? এরা তো অবশ্যই পলিটিক্যালি অ্যাওয়্যার, হ্যাঁ, অবশ্যই তারা ভোট দিতে আসবে, এবং তারা ওয়েট করেছিল যে ডাকসু হবে, আমরা ভোট দিব, আমাদের পছন্দের প্রার্থীকে দিব। তো এটা তো খুব নর্মাল একটা বিষয়। আমরা ন্যাশনালি কি দেখবো সেটা আলাদা বিষয়, কারণ ন্যাশনালি আপনাকে থাকতে হবে রুরাল, আরবান, হ্যাঁ, লোক্যালিটি, এডুকেশন, অ্যাওয়ারনেস, অনেক কিছু ফ্যাক্টর থাকতে পারে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টসরা তো সবাই খুব মেরিটোরিয়াস স্টুডেন্টস, তারা তো অবশ্যই পলিটিক্যালি অ্যাওয়্যার হবে। প্রচুর সংখ্যক নারী প্রার্থীও ছিলেন। অফকোর্স আমাদের এবার নারী প্রার্থীও ছিল, এবং ভোটও মাশাআল্লাহ ভালোই পেয়েছে নারীরা। হ্যাঁ, সামনের দিনে আমি আশা করি এই যে নির্বাচনের কথা বলছি, নির্বাচনে আপনার ভূমিকা বা আপনার দায়িত্বের কারণে কিন্তু আমরা যেটা দেখেছি একটি রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। আপনি কি সেটা ফিল করছেন? কার উপরে? আপনার উপরই ধরেন। আমার উপরে কোনো রাজনৈতিক চাপ নেই, কারণ আমি কোনো রাজনীতির সাথে, কিন্তু রাজনৈতিক অভিযোগ তো এসেছে। অভিযোগ, এই অভিযোগটাই তো একটি চাপ হতে পারে। আপনিও আনতে পারেন, আপনার ইচ্ছা হলো আপনি অভিযোগ আনলেন, অভিযোগের সত্যতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে দেখতে হবে। যেহেতু সেটার কোনো সত্যতা নাই, তাই আমি কোনো কিছু ফিল করছি না। আর রাজনৈতিক চাপ কার উপর পড়ে? যে রাজনৈতিকভাবে অ্যাকাউন্টেবল। হ্যাঁ, আমি কোনো দল করি না, কোনো পার্টি করি না, আমার তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। হ্যাঁ, আমি তো যা করেছি ঠিক করেছি এবং সঠিকটাই করেছি। আমার নির্বাচনী যে বিধিমালা ছিল, যে ইনস্ট্রাকশনস ছিল, আমি সেটাই ফলো করছিলাম। এবং আমি একলা না, 8টা সেন্টারে এরকম 8টা সিকিউরিটি টিম ছিল, প্রত্যেকটা টিমের হেড ছিল অ্যাসিস্ট্যান্ট ডক্টরস। আমিও সেরকম টিএসসির একটা টিমের হেড ছিলাম। হ্যাঁ, তো সবাই কিন্তু সেম ইনস্ট্রাকশনই দিচ্ছিল। আমার প্রত্যেকজন কলিগ প্রত্যেকটা সেন্টারে যারা হেড ছিলেন, দে ওয়ার গিভিং দ্য সেম ইনস্ট্রাকশনস অ্যাজ মি। আমি হয়তো ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যাই বলেন না কেন, আমি একটা মিডিয়া অ্যাটেনশন পেয়ে গিয়েছি। সো আমরা সবাই সবার কাজ করছিলাম, কাজ করেছি। এখানে রাজনৈতিক চাপ তো কেউ আমাকে দিচ্ছে না, আমি তো ফিল করছি না। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ অলসো আ গুড মেসেজ যে কেউ আমাকে এটা নিয়ে কিছু বলছে না, বিকজ সবাই বুঝছে যে আমি আসলে, যারা শিক্ষিত, যারা রাজনৈতিকভাবে অ্যাওয়্যার, এবং যারা বুঝে যে ডাকসু নির্বাচনে একজন সিকিউরিটি হেডের কী বা কাজ, তার তো সে তো ইলেকশন কমিশনের কেউ না। তো সেদিক থেকে আমি কোনো চাপ ফিল করছি না। তবে হ্যাঁ, একটা আপনারা যেটা দেখছেন, যেটা দেখে আপনাদের মনে হচ্ছে যে আমি চাপে আছি কিনা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বুলিং। যেটা সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে যে আজে বাজে কন্টেন্ট বানানো হচ্ছে, এটা দুঃখজনক, এবং এটা যারা করছে তাদেরও একটু নিজেদেরকে রেকটিফাই করার জায়গা আছে। হ্যাঁ, এটা তো কি করব বলেন, এটা আমাদেরই দুর্ভাগ্য। আপনি তো ডাকসু নির্বাচনে বলছিলেন যে পুলিশি, এক ধরনের পুলিশি দায়িত্ব পালন করেছেন আপনি। ক্লাসটা কিভাবে করেন? ক্লাসে কি এরকম পুলিশি ভাব থাকে কিনা? আমাদের ছাত্রছাত্রীরা তো আমাদের ছেলেমেয়ের মতো না। তো আমার তো একটা ছেলে আছে, ভুল করলে বকা দিই, আবার ঠিকই তো আমি তাকে, সে তো আমার কাছেই আসে, আমি তো মা, তো তখন তো আবার আদরও করি, স্নেহও করি। হ্যাঁ, তার ভালোটার জন্যই তো বকাটা দিই। তো ক্লাসরুমে যে সারাক্ষণ বকা দিই এমন না, ক্লাসরুমে তো ক্লাস নিই। যদি কখনো এরকম কিছু ঘটে যে বকা দেওয়া লাগে, বকা দিই, এবং পরক্ষণে আমার স্টুডেন্টরাও জানে যে ম্যাডাম এই তো বকা দিল, এরপরে উনি ঠিক। আর এটাই তো স্টুডেন্ট টিচার রিলেশনশিপ হওয়া উচিত। আমি তো তাকে শাসন করব। দেয়ার ইজ আ সেইং যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। হ্যাঁ, তো আমি তো শাসন করবো, বাট আমি স্নেহ করব। এটা আই থিঙ্ক ইটস টোটালি নর্মাল। আমি আসলে অত স্ট্রিক্ট না, বাট হ্যাঁ, নিয়ম কানুন, আমি মনে করি নিয়ম কানুন মানতে পারা একটা মানুষের এথিক্যাল অ্যান্ড মোরাল স্ট্যান্ডার্ডসের প্যারামিটার। হ্যাঁ,
তো সেই ক্ষেত্রে আমি পরীক্ষার হলে অনেক স্ট্রিক্ট। এটা আপনার ক্লাসে স্টুডেন্টদের উপস্থিতি কেমন থাকে? ভালো থাকে, ভালো। যদি দুই ভাগ করি আমি, জি, যে নারী শিক্ষার্থী আর পুরুষ শিক্ষার্থী কাদের সংখ্যা বেশি থাকে? বোথ। আমার ক্লাসে ছেলে মেয়ে নির্বিশেষে যদি থাকে তাহলে সবাই থাকে। হ্যাঁ, সবার উপস্থিতি থাকে। 100% উপস্থিতি আপনি কখনো ঢাকা ইউনিভার্সিটিতে পাবেন না, বাট যা থাকে ভালো, আমার ক্লাস ফুল থাকে এবং ছেলে মেয়ে। অন্য সেকশন বা অন্য ডিপার্টমেন্টের থেকে কি একটু বেশি সেটা আই ক্যানট সে, বিকজ এটা আমি তো আর অন্য ডিপার্টমেন্ট অন্য ফ্যাকাল্টির ক্লাস বলে না। আপনার সহকর্মী যারা টিচার কলিগ যারা আছেন তারা কখনো বলেন কিনা যে আমার ডিপার্টমেন্টে বা আমার ক্লাসে অত স্টুডেন্ট আসে না, ফাঁকিবাজ? কিন্তু আপনি তো বললেন যে মাশাআল্লাহ ভালো আসে, এরকম কোনো অভিযোগ পান কিনা? তারা হচ্ছে যারা ক্লাস করে না তারা কোনো ফ্যাকাল্টি ক্লাস করতে চায় না মোস্টলি। হ্যাঁ, আর যারা করে তারা রেগুলার করে। একটা পার্সেন্টেজ রেগুলার স্টুডেন্টস সবার ক্লাসেই হয়, তেমন কিছু না। এই ক্লাস নিতে গিয়ে কি কোনো বিব্রতকর অবস্থায় পড়তে হয় কখনো? সো আমার 9 ইয়ার্স হচ্ছে টিচিং প্রফেশনে। আমি কখনো কোনো বিব্রত এখন পর্যন্ত, এখন বললে মুখ লেগে যাবে কি না তাই বলতে পারছি না, বাট পড়িনি। হ্যাঁ, আর এই যে আমাকে নিয়ে যে এত আজে বাজে কন্টেন্টের পরেও আমি মনে করেছিলাম আই উড ফিল ভেরি অকওয়ার্ড। আমার স্টুডেন্টসরা আমাকে এমনভাবে সাপোর্ট করেছে যে ওরা এগুলোতে কোনো বদার দিই না, বলছে ম্যাডাম আমরা আপনার উল্টা ওরা যে কমেন্ট করে দিয়ে আসে, বকা দিয়ে আসে আমার হয়ে, আমি তো নিশ্চয়ই এঙ্গেজ করি না। তো আসলে ওরা তো আমাকে সেই সম্মানের জায়গাটা দিয়েছে। এখন অনলাইনে কি চলছে সেটা আমার চিন্তা করার বিষয় না। তো আমার ক্লাসে আমি কখনো কোনো বিব্রতকর কোনো সিচুয়েশনে পড়িনি। যারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন তাদের প্রতি কি পরামর্শ, যারা নির্বাচিত হতে পারেননি তাদের প্রতি কি পরামর্শ, এবং সাধারণ যে শিক্ষার্থী যারা রয়েছে? আসলে ডাকসুতে যারা নির্বাচন হয়েছে, শিক্ষক, জি, আপনি ক্লাস হয়তো বা আপনার ডিপার্টমেন্টে নেন, কিন্তু শিক্ষক হিসেবে তো সবারই শিক্ষক আপনি। হ্যাঁ, তাদের প্রতিও তো আপনার পরামর্শ থাকতে পারে। আমার আসলে ডাকসু প্যানেল যেটা নির্বাচিত হয়েছে তাদের প্রতি যে অ্যাডভাইস সেটা তো আমি একটু আগে বলে দিয়েছি, ওটা রিপিট না করি। আমি যেই প্রার্থীরা এবার জিতেনি তাদেরকে যেটা বলতে চাই যে আসলে তুমি যদি তোমার ইফ ইউ বিলিভ ইন দ্য কজ ইউ কন্টিনিউ টু ডু ইট, ইউ কন্টিনিউ টু পারসু ইট। তুমি যদি শিক্ষার্থীদের উন্নয়ন চাও, উন্নয়ন কিছু হলে করব, না হলে করব না এটা তো না, তাই না? তুমি করতে থাকো, তোমার সময় আসবে হয়তো। আর এটা তো 1 বছরের বিষয়। আমরা আশা করছি যে নেক্সট বার আবার সুন্দর করে ডাকসু হবে, তাহলে নেক্সট বার আসারও একটা চান্স আছে। এই 1 বছরে তুমি দেখাও যে তোমাকে নির্বাচন না করে কি ভুল করলো। যদি মানে আমরা সবসময় চাইবো যে আমার ক্রেডিবিলিটিটাকে প্রুভ করতে, তাহলে তুমি তোমার মতন করে শিক্ষার্থীদের পাশে থাকো, তাদের কাজে যেরকম ক্যাম্পেইনিংয়ের টাইমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছো সেটা তুমি একদম হয়তো নির্বাচিত হয়ে আসলে যেভাবে করতে পারতে ওভাবে নাও পারলে তুমি সেটাতে লেগে থাকো। তুমি এখনকার যে প্যানেল তাকে সাপোর্টিভ রোলে যাও, হ্যাঁ, কনস্ট্রাকটিভ, তাকে অবশ্যই ক্রিটিসাইজ করবা। এখনকার যারা প্যানেল ক্রিটিসাইজ করবা কনস্ট্রাকটিভ, আবার সাপ্লিমেন্টারি তাকে সাপোর্ট দাও। হ্যাঁ, কোনো একটা কাজ করলে যে সেটাকে ব্যাঘাত না ঘটায় তাকে কিভাবে সাপোর্ট করা যায়, তাহলে ইট স্পিক্স যে তুমি আসলে পদবীর জন্য না, তুমি আসলে ছাত্রদের ভালো চাচ্ছ। হ্যাঁ, এটা এক ধরনের ক্যাম্পেইনিং। শুধু আমি মনে করি ইলেকশনের আগের 15 দিন ক্যাম্পেইনিং না, ক্যাম্পেইনিং যদি আসলেই প্রপার পলিটিক্স করার তাদের ইচ্ছা থাকে বা যদি আসলেই তারা ছাত্রছাত্রীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজেকে দেখে, তাহলে সেটা তো থ্রু আউট দি টেনিওর, তাই না? তাহলে ইলেকশনে আমি টিকে আসলাম না তাই আমি আর কিছু করব না, আমার মনে হয় না। আমার ছাত্রছাত্রী এরকম, আই থিঙ্ক দে উইল অল কন্টিনিউ টু ডু দ্য গুড থিংস দ্যাট দে ওয়ার ডুইং। আর বাকি ভোটার্স যারা সাধারণ শিক্ষার্থী, হ্যাঁ, তাদেরকে বলবো যে তারা এখন যেরকম পলিটিক্যালি অ্যাওয়্যার আছে তারা যেন সেটা কন্টিনিউ করে, তারাও যেন কোঅপারেটিভ হয়। হ্যাঁ, সবাই মিলে, মানে ইলেক্টেড প্যানেল কিছুই করতে পারবে না যদি সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে হেল্প না করে। আবার অ্যাট দ্য সেম টাইম ইলেক্টেড প্যানেল যেন তার কাজে সঠিকভাবে আগায় এবং সে যেন আসলেই তার ব্রতটা ঠিক রাখে, সেটা চেক অ্যান্ড ব্যালেন্সের দায়িত্ব কার? সাধারণ শিক্ষার্থীদের। তো এর জন্য তাদেরকেও ভিজিলেন্ট থাকতে হবে। আপনি বলছিলেন শুরুতেই যে আপনি খুব সংস্কৃতি মনা, আপনি ছোটবেলা থেকে গান গেয়েছেন, নাচ শিখেছেন। জি, ক্লাসে আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কি জানেন? হ্যাঁ, জানো। কখন আবদার করেন? হ্যাঁ, আবদার করে, আমি আবদার রাখিও। হ্যাঁ, অত সুন্দর গাই না হয়তো। এই আবদার যদি আমরা একটু না, এই আবদার আপনি করেন না। আচ্ছা, অ্যাট লিস্ট 2-4 লাইন গান, আপনি যে গান জানেন ক্লাসে যেহেতু গাইতেই পারেন না, একা আমার সামনে তো একটু গাওয়া যায় না, তারপর অডিয়েন্স হাসবে না, কারণ আমি বেসুরাও তো হতে পারি। আচ্ছা, আপনি গান না,
যে গাইতে জানে সে তো সব জায়গায় পারে গাইতে। আপনি যে গানগুলো ভালো গান সেখান থেকেই দুটা গানের কিছু লাইন আমাদেরকে শোনান। আচ্ছা, দাঁড়ান 5 সেকেন্ড টাইম নিয়ে কি গান গাবো? আসলে ছাত্রছাত্রীদের বিষয়টা কি, আমি যদি বেসুরাও গাই ওরা আমাকে খারাপ কিছু বলবে না, আমরাও বলবো না, কথা আমি তাদের সাথে গলা মিলাচ্ছি, কিন্তু এখন সারা বাংলাদেশের জনগণ কি ভাববে সেটা তো জানি না। জনগণ যারা ভালো বলে তারা ভালোই বলবে, আর যারা ভালো কখনোই বলে না তারা তো একটু বলবেই। আচ্ছা ঠিক আছে, 2টা লাইন গাবো শুধু, 2-3টা লাইন আর কি। আচ্ছা ঠিক আছে। অলিরও কথা শুনে গাই। খুবই সুন্দর গান এটি। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। শেষ। একটু আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো একটা আধুনিক গান, আপনি বলছিলেন রবীন্দ্রসঙ্গীত আপনি ভালো গান, একটু আর কয়টা গান গাওয়াবেন আমাকে দিয়ে? 2-3টা গান আপনি যেটুক গাচ্ছেন, 2-3টা একটু শোনানো। আচ্ছা, আর একটা রবীন্দ্রসঙ্গীত ক্যাটাগরি থেকে একটা গাই। আচ্ছা, কোনটা গাই? চাঁদের হাসি। আমি অনেকদিন গান গাই না, আমার রেওয়াজ নাই। চাঁদের হাসি বাদ ভেঙেছে। চাঁদের হাসি বাদ ভেঙেছে, উছলে পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাদ ভেঙেছে। বাহ, চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া। প্রস্তুতি ছাড়া যেটা গাইলেন বোঝা হ্যাঁ, যায়। আমি কিন্তু জানতাম না আপনি এই দিকে নেবেন প্রশ্ন, আমি গান গাইতে হবে জানলে আই উড হ্যাভ রিথট। অনেকে বলেন, মুরব্বীরা বলতেন এক সময় যে নদী শুকিয়ে গেলেও ওই নদীর মানে অবস্থা দেখে বোঝা যায় কত খরস্রোতা ছিল এই নদীটি। তো নিশ্চয়ই আপনার এত 2 লাইনের হলেও আপনি যে সুন্দর গান গান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম অনেক একজন শিক্ষক হিসাবে শেরিন আমিন ভূঁইয়া অনেক কথা বলেছেন। ধন্যবাদ সকলকে।